যত রকম বিশেষণ আপনি যোগ করবেন তৃণমূল সরকারের নামের পাশে সবকিছুই অথেন্টিক। আপনি যদি বলেন চোর চোর, আপনি যদি বলেন ডাকু ডাকু, আপনি যদি বলেন ধাপ্পাবাজ ধাপ্পাবাজ, আপনি যদি বলেন জালিয়াত তো জালিয়াত, সমস্ত কিছু বিশেষণের পিছনে লাগাবেন, সবকিছুই অথেন্টিক, কোনো ভুল নেই। আপনি তৃণমূল পার্টি, এই তৃণমূল পার্টির তৃণ স্তর থেকে একেবারে তৃণ স্তর থেকে একেবারে আপার লেভেল পর্যন্ত সব চোর, সব চোর। এরা একটা রেশন কার্ড বানাতে গেলেও 500 টাকা ঘুষ নেয়, একটা আধার কার্ড বানাবার প্রতিশ্রুতি দিয়ে 1000 টাকা ঘুষ নেয়, একটা ঘর দেওয়ার গরিব মানুষের নাম করে যেটা সরকার দিচ্ছে সেই ঘর দেওয়ার নাম করে 20-30 হাজার টাকা লুটতরাজ করে। এরা একবার গরিবের কথা ভাবে না, যেদের ঘর নেই, রাত্রে বৃষ্টি হলে এরা ঘুমাতে পারে না, এরা দিনের বেলা রৌদ্রে বাড়িতে বসবাস করতে পারে না, এই উত্তপ্ত গরমে তাদের কাছে পাখা নেই, তাদের কাছে একটা হ্যান্ড পাখাও নেই, তারা কিভাবে জীবনযাপন করছে, তারা কিভাবে বেঁচে আছে একবারও তাদের খোঁজ করে না। খালি এসে কোনো কথা বলতে গেলে তারা খালি বলে টাকা চাই, টাকা, টাকা ছাড়া সব ফাঁকা, টাকা ছাড়া সব ফাঁকা, এদের খালি টাকা দাও টাকা। আজকের আইএসএফ পার্টির জন্ম হলো কি করে, আপনারা এই জন্ম বৃত্তান্ত শুনে যান। 2021 সালে আইএসএফ পার্টি জন্ম হয়েছে, এটা একটা প্রতিবাদী কণ্ঠ। নওশাদ সিদ্দিকী ফুরফুরা জমিনে দাদা হুজুরের আওলাদ, পীরে কামেল দাদা হুজুর জানার আগমন হয়েছে খোদ মদিনা থেকে। তিনি ভারতবর্ষে এসেছেন ওই ফুরফুরার জমিনে। কেন এসেছেন? সুদূর মদিনাতে পৌঁছে গিয়েছে, সুদূর মক্কাতে পৌঁছে গিয়েছে, যে পশ্চিমবাংলা, ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার একটা ছোট্ট রাজ্য আছে যেখানে সাধারণ মানুষের উপরে রাক্ষস জাতীয় একটা রাজা নিদারুণ অত্যাচার উৎপীড়ন ও বিভিন্নভাবে তাদের উপরে টর্চার করছে। আপনি এখান থেকে যান, গিয়ে ওখানে গিয়ে তাদের কাছে ইসলামী দাওয়াত পৌঁছে দেন, তাদের কাছে এই রাক্ষসের বাদশার বিরুদ্ধে লড়াই করুন, করে সাধারণ মানুষকে এই রাক্ষসের হাত থেকে রক্ষা করুন। কি করলেন দাদা হুজুর? ফুরফুরা শরীফে আসলেন, এসে উনি সেই রাক্ষস রাজার বিরুদ্ধে লড়াই সংগ্রামে লিপ্ত হলেন। শেষ পর্যন্ত রাক্ষস রাজা পরাজিত হলো, ফুরফুরার জমিন শান্ত হলো, ফুরফুরার মানুষ শান্তি ফিরে পেল, ফুরফুরার মানুষ নিশ্চিন্তে বসবাস করতে শুরু করলো। যে ফুরফুরা শরীফে দাদা হুজুর জমিনের উপরে খোদ ইংরেজরা 190 বছরের মধ্যে একদিনও আক্রমণ করার সাহস দেখাতে পারেনি। একদিনও ফুরফুরার জমিনে ইংরেজ পুলিশ, আপনারা জানেন তারা কত বড় ক্ষমতাধর ছিল, তারাও ফুরফুরার জমিনে একবার আসার সাহস পায়নি। তারা দাদা হুজুরের নাম করলে তাদের গায়ের পশম শিউরে উঠত। সেই ফুরফুরার জমিনে এই শাসক দলের নেত্রী, এই শাসক দলের নেতারা পুলিশ পাঠিয়ে, প্রশাসন পাঠিয়ে ফুরফুরার জমিনকে কলঙ্কিত করে দিয়েছে। আজকে আপনারা মুসলমান সংখ্যালঘু সম্প্রদায়, আপনাদেরকে একবার দরদ লাগে না? আপনাদেরকে একটু ব্যথা লাগে না? যারা বছরে একবার করে ফুরফুরা শরীফের রিসালে যাবে যান, যারা ফুরফুরা শরীফের রিসালে যাবে অংশগ্রহণ না করলে যাদের দিল ক্রন্দন করতে থাকে, তারা কি একবারও ভাববেন না যে এই শাসক দল কোথায় আঘাত করেছে? এই শাসক দল ফুরফুরা জমিনে আমাদের প্রাণ, ফুরফুরার জমিনের দাদু হুজুর আমাদের সম্পদ, ফুরফুরার জমিনের দাদু হুজুর আমাদের জীবনের থেকেও বেশি মূল্যবান। সেই ফুরফুরা শরীফের উপরে আঘাত করেছে, আপনারা কি সব ভুলে যাবেন? না ভাই, ভোলার বিষয় নয়। আর ভুলবে যারা, তারা ঈমানওয়ালাও নয়। সেই জন্য মাথায় রাখবেন, ঈমানকে টিকে রাখতে গেলে, ঈমানকে পুঁজি করে দুনিয়াতে চলতে গেলে, ঈমানকে পুঁজি করে মৌত তক পৌঁছতে গেলে ফুরফুরার কথা আপনাকে ভুললে চলবে না। কারণ ফুরফুরার জমিনে দাদা হুজুর এসেছিল বলেই আজকের আপনার নাম মোহাম্মদ, আপনার নাম শফিক, আপনার নাম রফিক, আপনার নাম কালু, আপনার নাম মহিউদ্দিন, আপনার নাম তসমাতুল্লাহ, আপনার নাম অমুক অমুক তমুক যা আছে আছে। আজকের দাদা হুজুর যদি ফুরফুরায় না আসতো, তাহলে আপনাদের আমাদের ঠাকুর বয়ে বয়ে মাথার চুল উঠে যেত, টাক পড়ে যেত, ঠিক কিনা? আজকের সেই জমিনের উপরে আজকের দলিত আদিবাসী তাদের অবস্থা কথা আপনারা একবার ভাবুন। তারা যে তিমিরে ছিল আজকেও সেই তিমিরে, সংখ্যালঘু যারা তারা যে তিমিরে ছিল আজকেও সেই তিমিরে। সেই জন্য ভাই, প্রতিবাদ করার সময় এসে গেছে। এখনো যদি আপনারা চুপচাপ বসে থাকেন, আপনারা জেনে রেখে দেন আগামী দিনে আপনাদের উপরে যে আঘাত আসবে, সেই আঘাতকে প্রতিহত করার মতো ক্ষমতা আমাদের থাকবে না। সেই জন্য ভাই ভাবতে হবে, ভাবার সময় এসেছে। লড়াইয়ের ময়দান নয়, প্রতিবাদ করার ময়দান। যদি প্রতিবাদী কণ্ঠ আজকে জাগ্রত না হয়, প্রতিবাদী কণ্ঠ যদি আজকে প্রতিবাদ করতে ভুলে যায়, আগামী দিনে প্রতিবাদ করবার জন্য কোনো শক্ত মেরুদণ্ড আর খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য সময় এসেছে, লড়াকু সৈনিক, উদীয়মান সূর্য, পশ্চিম বাংলার একমাত্র
একমাত্র শত নির্ভীক নেতা নওশাদ সিদ্দিকী, যাকে আজকে আমাদের লোকসভার ক্যান্ডিডেট বানানো হয়েছে, প্রার্থী বানানো হয়েছে। ইনি খুব যোগ্য ক্যান্ডিডেট। ইনি ইঞ্জিনিয়ার, মাস্টার ডিগ্রি হোল্ডার, এমটেক ইঞ্জিনিয়ার, 2,20,000 টাকা বেতনের চাকরি ছেড়ে দিয়ে আজকের টোটাল বসিরহাট কেন্দ্রের সাধারণ মানুষ, আদিবাসী, দলিত, সংখ্যালঘু মানুষ, আপামর জনসাধারণের জন্য তিনি প্রতিবাদ করবার জন্য, সুবিধে পাইয়ে দেওয়ার জন্য, তাদের চাওয়া পাওয়া পূরণ করবার জন্য, তাদের অধিকারের কথা মানুষের সামনে তুলে ধরবার জন্য। আজকে আমরাই ভুলে গেছি আমাদের অধিকার কি আপনারা জানেন? আমরা কি জানি ফান্ডামেন্টাল রাইট, সংবিধানে কি অধিকার দেওয়া আছে আমাদের? ইন্ডিয়ান কনস্টিটিউশনে কি বলা আছে আমাদের সম্পর্কে, যে আপনারা কি কি চাইতে পারেন, আপনাদের দাবি দেওয়া কি আছে, আপনাদের অধিকার কি আছে, আপনারাও জানেন না, আমরাও ভালো মতো আপনাদেরকে বোঝাতে পারি না। সেই জন্য আজকের এই আইএসএফ পার্টি সেই সমস্ত বিষয় প্রতিবাদ করার জন্য প্রতিবাদ করে যাবে, এবং প্রতিবাদ করবার জন্য আপনাদের সামনে পৌঁছে দেওয়ার জন্য সমস্ত তথ্য এই আইএসএফ পার্টি জন্ম নিয়েছে। আমাদের জন্ম 3 বছর, কিন্তু আমরা 1952 সাল থেকে যে ইলেকশন শুরু হয়েছে, যে ইলেকশনের মধ্য দিয়ে আজকে 4% ব্রাহ্মণ ক্ষত্রিয় সম্প্রদায় গোটা ভারতবর্ষকে রাজত্ব খাচ্ছে, গোটা ভারতবর্ষকে দুধে খাচ্ছে এই ব্রাহ্মণ ক্ষত্রিয় সম্প্রদায়। আমরা তাদেরকে বদলাতে বলছি না। আপনারা জেনে রেখে দেন, একদিন সময় আসবে যেদিন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ বদল হবে। সেই বদলের দ্বারা আপনাদেরকে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা, বিভিন্ন চাওয়া পাওয়া, বিভিন্ন দাবি দেওয়া আপনাদের কাছে পৌঁছে দিয়ে আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে আপনার প্রকৃত অধিকার কি আছে, আপনার প্রকৃত চাওয়া পাওয়া কি আছে, আপনার প্রকৃত দাবি দেওয়া সংবিধানে কি ব্যাখ্যা করে গেছে ডক্টর আম্বেদকর সাহেব। সেই জন্য ভাই আপনাদেরকে এগিয়ে আসতে হবে। এই 18তম লোকসভা নির্বাচন, এই নির্বাচনে আপনার প্রতিবাদী কণ্ঠ সোচ্চার হওয়ার দরকার। যারা আজকে এখানে উপস্থিত হতে পেরেছেন, যারা হতে পারেননি, প্রত্যেকের কাছে আপনারা পৌঁছে দেবেন এই সংবাদ। দেখুন ভাই, আপনারা দেখুন না, 52 সাল থেকে আপনাদের কথা কোনো সরকার শুনেছে? কোন সরকার কোন প্রার্থী শুনেছে লোকসভা গিয়ে তথা বিধানসভায় গিয়ে কেউ বলেছে আপনার আমার কথা, আপনাদের দাবি দেওয়া, আমাদের দাবি দেওয়া সম্পর্কে কোনো কথা বলেছে যে আমার এলাকায় এই উন্নয়ন চাই, আমার এলাকায় এই কাজ চাই, আমার এলাকার মানুষ এই অসুবিধার মধ্যে আছে, এই সমস্ত মানুষদেরকে এই পরিষেবাগুলো পৌঁছে দিতে হবে? কোনোদিন শুনেছেন? পার্লামেন্টে গিয়ে বলেছে? কোনোদিন শুনেছেন বিধানসভায় গিয়ে বলেছে? না, কোনোদিন আপনারা শুনতে পাননি। আর এই সরকার যতদিন থাকবে ততদিন শুনতে পাবেনও না। আজকের কে হলো পশ্চিম বাংলায়, আজকে ওরকম কে আরো কিছু হচ্ছে, আমি সব খুলে বলতে পারছি না, ঠিক আছে? তো কার বিরুদ্ধে যখন পার্লামেন্টে ভোটাভুটি হলো, আমার এই রাজ্য সরকার তৃণমূল সরকার, আমরা আমাদের সরকারই বলবো। এখন যতক্ষণ ক্ষমতায় আছেন আমাদেরই সরকার। ওনার যে 8টা লোকসভা প্রার্থী, 8টা ক্যান্ডিডেট ছিল, এমপি ছিল, পার্লামেন্টারিয়ান ছিল, তারা এর বিরুদ্ধে একটা ভোটও দেয়নি, বরং এর বিরুদ্ধে ভোট দিয়েছে। আর আজকে তারাই আপনাদের কাছে এসে বলছে আমরা জনহিতকর কাজ করি, আমরা জনকল্যাণমূলক পরিষেবা দেই, আপনারা আমাদেরকে ভোট দেন। আপনারা কিছু বলবেন না? কিছু বলবেন না আপনারা? অবশ্যই বলতে হবে। প্রতিবাদ করার জায়গায় প্রতিবাদ করতে হবে। যদি ব্যালটে প্রতিবাদ না করতে পারেন তাহলে জেনে রেখে দেন আগামী দিনে আরো ভয়ঙ্কর অসুবিধায় পড়বেন, সবাই পড়বো আমরা। সেই জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হবে ভাই। সুতরাং আক্তার বিশ্বাস ইনি যোগ্য ক্যান্ডিডেট, এনাদেরকে খামচিহ্নে ভোট দিয়ে, এনাকে খামচিহ্নে ভোট দিয়ে আপনারা লোকসভায় পাঠান, দেখতে পাবেন তার ফল কি আছে আগামী দিনে। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে, আমাদের সঙ্গে কথা হয়েছে, অবশ্যই তিনি বসিরহাট লোকসভার জন্যে তার জীবনকে উজাড় করে দেবে। সেই জন্য ভাই আমি লম্বা করব না, আমি খুব ছোট করেই বললাম, এরপরে আরও বক্তা আছে তারা বলবে। আপনারা দৃঢ়ভাবে বিশ্বাস রাখুন, আক্তারুল বিশ্বাস ভাই খুব যোগ্য ক্যান্ডিডেট, আইএসএফের ক্যান্ডিডেট। আক্তারুল ভাই জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।